নীলা একজন সরকারি কর্মচারী। সে জরুরি একটা সরকারি চিঠি দেওয়ার জন্য একজন সরকারি অফিসারের বাড়িতে যাচ্ছিল, আর পথিমধ্যে তার ট্রেন লেট হয়ে যায়। উফ, আজকেও ট্রেনটা মিস হয়ে গেল। জানি না সময় মতো পৌঁছতে পারবো কিনা। একটা বাসও তো দেখতে পাচ্ছি না। এদিকে রাত 10টা বাজে। সারা রাত মনে হয় রাস্তাতেই কাটিয়ে দিতে হবে। ধুর। ও দিদি, এখানে দাঁড়ায় আছেন কেন? এত রাতে মেয়ে মানুষ হইয়া এখানে দাঁড়িয়ে থাকা আপনার একদম ঠিক না। তাড়াতাড়ি বাসে উঠে পড়ুন। আচ্ছা, আমি আসলে একজন সরকারি অফিসার। জানি দিদি, আমি সব কিছুই জানি। আপনি কোনো চিন্তা করেন না। আমার বাসে গিয়ে ওঠেন, আমি আপনার একেবারে ঠিক জায়গায় পৌঁছায়া দিব। কিন্তু কি ব্যাপার, বাস তো যাত্রী মাত্র 2 জন, আর আমি সহ 3 জন। এই 3 জন যাত্রী নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আরে দিদি, এত কথা কইেন না। সময়টা কিন্তু অনেক খারাপ। বেশি কথা কইলেই বিপদ। চুপ কইরা নিজের জায়গায় গিয়ে বসেন। সময় মতো আপনি ঠিক পৌঁছে যাবেন। কেমন জানি অদ্ভুত, তাই না? কেউ কারোর সাথে কথা বলছে না। তাছাড়া কন্ডাক্টরটাও খুব খারাপ। সব পরিবেশ যে তোমার পছন্দ হবে এমন তো নাও হতে পারে। চুপচাপ নিজের জায়গায় বসে থাকো। আসলে আন্টি, আমি বাসে খুব একা একা ফিল করছি, আর তাই আপনার সাথে কথা বলতে এলাম। আচ্ছা আন্টি, আপনার গলায় এটা কিসের কাটা দাগ? আর বলো না, আমার স্বামী আমাকে ছুরি দিয়ে গলার মধ্যে আঘাত করেছিল। রক্তে একেবারে ভেসে যাচ্ছিল। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, আমার চিকিৎসা করা হয়। আরে, আপনার স্বামী তো খুব খারাপ মানুষ। কেন আপনাকে মেরেছিল এভাবে? কি কারণ? সে আমাকে যৌতুকের জন্য মেরেছিল। সে বলেছিল আমি যেন আমার বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে আসি, কিন্তু আমার বাবা গরিব মানুষ। তাকে এতগুলো টাকা দেওয়ার সামর্থ্য আমার বাবার ছিল না। এই যে দিদি, অনেকক্ষণ তো হয়ে গেল। আমরা তো কাছাকাছি এসেই পড়েছি। এইবার দয়া করে ভাড়াটা দিয়ে দিন। আরে বাবা, ভাড়ার জন্য এত অস্থির হচ্ছেন কেন বলুন তো? আমি তো বাস থেকে পালিয়ে যাচ্ছি না। সময় হলে আপনি ভাড়া পেয়ে যাবেন। এখন দয়া করে চুপ করে থাকুন তো। আরে দিদি, খালি খালি এত কথা কইেন না। সময়টা কিন্তু খুব খারাপ। কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। উফ, সময়টা খারাপ আর সময়টা খারাপ। বারবার এই এক কথা বলছেন কেন বলুন তো? কি হয়েছে? কিসের সময় খারাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই দুনিয়ায় যত কম বুঝবেন ততই ভালো থাকবেন। বেশি বোঝা একদম ভালো না। পৃথিবীতে যে বেশি বুঝেছে সেই কিন্তু মারা গেছে। দেখলেন তো আন্টি, কত বড় একটা বেয়াদব। একটু পরপর ভাড়ার জন্য সে টাকাটা দিচ্ছে। আরে বাবা, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? পুরুষরাই এরকম হয় রে মা, শুধু লোভ আর লোভ। কোনো কিছু পেলেও তারা কখনোই সন্তুষ্ট হয় না, আরো চাই। তারপর আপনার ঘটনা বলুন, কি হয়েছিল? এরপর আপনি কি আপনার বাবার বাড়ি থেকে কি আপনার স্বামীর জন্য যৌতুক এনে দিয়েছিলেন? একদিন তার অত্যাচারের মাত্রা অনেকটাই বেড়ে গেল।
সে আমাকে প্রচন্ড মারধর করে বাড়ি থেকে বের করে দিল আর বলল যে টাকা ছাড়া এ বাড়িতে প্রবেশ করতে পারবে না। এরপর আমি আমার বাবার বাড়িতে গেলাম, কিন্তু বাবাও আমাকে ফিরিয়ে দিলেন। এরপর এরপর যখন আপনি আপনার শ্বশুর বাড়ি থেকে ফেরত আসেন তখন কি হলো? আঙ্কেল আপনাকে কি বলেছিল? আমি যখন শূন্য হাতে আমার স্বামীর বাড়িতে ফেরত আসলাম তখন আমার স্বামী প্রচন্ড রেগে গেল, আমাকে নির্মম ভাবে মারধর করতে লাগলো। আর এই এই যে গলায় একটা সময় ছুরি দিয়ে আঘাত করলো। এরপর এরপর কি হলো? কি আর হবে, আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। সেই ছুরির আঘাতে আমার মৃত্যু হলো, আমি মরে গেলাম। আরে, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি আন্টি? আপনি মৃত বলতে চাচ্ছেন? অনেক সময় চোখের সামনে যা দেখা যায় তা সত্যি হয় না, আর আমরা চোখের সামনে যা যা দেখি তাই সত্যি হয় না। আমি মৃত। সেদিন ওই লোকের ছুরির আঘাতে আমার মৃত্যু হয়। আমি আমি আধ্যাত্মিক কোনো কিছুতেই কখনো বিশ্বাস করি না। আপনি বরং বিশ্রাম নিন। মনে হয় সারাদিনের কাজের চাপে আপনার এই অবস্থা, তাই রাতের বেলায় এসব আজে বাজে কথা বলছেন। এই যে দিদি, এতক্ষণ তো হয়ে গেল, এখন ভাড়াটা দিয়া দেন, আমার তো যাইতে হইব। আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলে দিচ্ছি, আপনি আগে আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবেন, তারপর আমি আপনাকে ভাড়া দেব। তা না হলে আপনাকে একটা টাকাও দেব না আমি। এখন দয়া করে এখান থেকে বিদায় হন তো। বেশি বাতচিত কইদেন না দিদি, অতিরিক্ত কথা কিন্তু সৃষ্টিকর্তা পছন্দ করেন না। আপনার সামনে অনেক বড় একটা বিপদ আসলেও আর এই বিপদ আপনি সামাল দিতে পারবেন, তখন কি হবে একবার চিন্তা করে দেখেন। দয়া করে এখান থেকে চলে যান, যখন সময় হবে আমি আপনাকে ভাড়া দিয়ে দেব। আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না। উফ, এই যে ভাই, দেখছো এই বাসের লোকগুলো কেমন যেন অদ্ভুত, সবাই কেমন অদ্ভুত করে তাকায় আর অদ্ভুত ভাবে কথা বলে। আমার কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে খুব বাজে ভাবে আমি ফেঁসে গেছি। আমার নাম আকাশ, আপনি আমাকে আকাশ বলে ডাকতে পারেন। তা কি হয়েছে? এই লোকগুলো আপনার আবার কি করলো? আমার পাশের সিটে একটা মহিলা বসে আছেন, তিনি আমাকে বলছিলেন তার স্বামী নাকি তাকে মেরে ফেলেছে, আর তাই তাই তার গলায় এমন অদ্ভুত একটা দাগ। আসলে ওনার বয়স হয়েছে, আর বয়স হলে মানুষের মাথা ঠিক থাকে না, তাই তিনি আজে বাজে কথা বলছেন। কন্ডাক্টরটাও একটা অদ্ভুত লোক, একটু পরপর এসে ভাড়া চাইছে, আর ড্রাইভারটাও কেমন যেন কারোর সাথে কোনো কথাও বলছে না, একভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। কথা না বললেই তো ভালো, যদি কথা বলে তাহলে আবার বাস অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়? তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না। বাসে মাত্র 3 জন যাত্রী, অথচ আমরা কেউ কাউকে চিনি না। আমার কোনো বাড়ি নেই, আগে একটা বাড়ি ছিল, কিন্তু এখন আর সেই বাড়িতে আমি থাকি না। অনেক আগে ওই বাড়ি থেকে আমি চলে এসেছি। বাড়িতে থাকো না মানে? কেন, কি হয়েছে? বাড়িতে থাকো না তাহলে কোথায় থাকো? আর বলবেন না, এসএসসি পরীক্ষাতে আমি ফেল করেছিলাম। এরপর থেকে আমার মা আমাকে একদম পছন্দ করতো না। মা সারাক্ষণ বকাবকি করে, আর তাই তো আমি বাড়ি থেকে চলে এসেছি। পরীক্ষায় ফেল করলে সন্তানকে বকতে হবে নাকি? না, এটা তোমার মার বড্ড বাড়াবাড়ি। শুধু কি তাই,
আমার মা আমাকে গায়ে পর্যন্ত হাত তোলে। তাই একদিন রাগ করে আমি বিষ খেয়ে ফেললাম। বিষ খেয়ে ফেলেছ মানে? কি বলছো পাগলের মতো? তোমার কথার আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না। ওই তো দিদি বললাম, যখন আমার মা আমাকে মারলো তখন রাগ করে বিষ খেয়ে ফেললাম, আর তাতেই তো আমি মারা গেলাম। আমার আত্মাই পৃথিবীতে ঘুরে বেড়াতে লাগলো। সে কি কষ্ট! পৃথিবীর ছেড়ে যেতেও পারছি না, আমার পৃথিবীতে থাকতেও পারছি না। এক অন্যরকম অনুভূতি। তার মানে কি বলতে চাচ্ছ? তুমি তুমি মৃত? শুধু আমি নই, এই বাসে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই মৃত। কোনো না কোনো ভাবে তারা সবাই মারা গেছে। তাদের অতৃপ্ত আত্মা এখানে ঘুরে বেড়ায়। কে আছো? কে আছো? এই বাস থামাও, আমি এখনই নেমে যাব। আমি এই বাসে এক মুহূর্ত থাকতে চাই না। কেউ আছো? বুঝলাম না দিদি, ভাড়াটা দিয়ে দিন, সময়টা খুব খারাপ। আপনি তো আমার কোনো কথাই শুনবেন না, ভাড়াটা আটকে রাখলেন। দয়া করে বাসটা থামান, আমি বাস থেকে এক্ষুনি নেমে যেতে চাই। আমি আর এখানে থাকতে চাই না। না বাবা, এই বাস থামানো যাইব না। এই বাস শুধু চলতেই পারে, এই বাস কখনোই থামে না। আর এই বাসে যে উঠবে সে আর কোনোদিন এখান থেকে জীবিত নামতে পারবে না। তুমি কেন এখনো চুপচাপ বসে আছো? বললাম না ভাড়াটা দিয়ে দাও। এখানে একটুও শান্তি পাচ্ছি না, কেমন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। ভাড়াটা দিয়ে দিন দিদি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞতা, আপনার জ্ঞান ফিরে এসেছে। এবার বলুন তো, সব বাদ দিয়ে ঘন জঙ্গলের মধ্যে আপনি রাতের বেলায় কি করছিলেন? আমি কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতে আমরা আপনাকে একটা ঘন জঙ্গল থেকে উদ্ধার করেছি। ডাক্তার সাহেব, আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আমি একটা বাসে উঠে পড়েছিলাম, যেখানে যেখানে সবাই শুধু অসুস্থ আত্মা। কোন বাসে উঠেছিলেন আবার? ও মাই গড, সে বাস তো গত 15 বছর আগেই মারাত্মক দুর্ঘটনার শিকার হয় এবং সেখানে উপস্থিত সব যাত্রীরাই মারা যায়। আপনার উপর দিয়ে অনেক বড় একটা বিপদ চলে গেছে। জানি না আপনি কি করে সেই বাস থেকে নেমে পড়েছিলেন, আর তাই আপনি আজকে প্রাণে বেঁচে গেলেন। ডাক্তার সাহেব, আপনি সত্যি কথাই বলেছেন। সেখানে 2 জন যাত্রী ছিল, একজন বয়স্ক মহিলা আর একটা ছেলে। ছেলেটার নাম ছিল আকাশ। আপনি ঠিক কথাই বলেছেন। আকাশকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছিল, আর তাই সে তার বাবা মার অত্যাচারের শিকার হয় এবং আত্মহত্যা করে মারা যায়। ওখানে আরেকটা মহিলা ছিল, তার বয়স ছিল 40 বছর। দ্বিতীয়, আপনি যে মহিলাটির কথা বলছেন তিনিও তার স্বামীর হাতে নিহত হন। আপনি একটা নতুন জীবন আবার উপহার পেয়েছেন। এই জীবনটা হেলাফেলা করে নষ্ট করবেন না। দ্বিতীয়, আপনি যে মহিলাটির কথা বলছেন তিনিও তার স্বামীর হাতে নিহত হন। আপনি একটা নতুন জীবন আবার উপহার পেয়েছেন। এই জীবনটা হেলাফেলা করে নষ্ট করবেন না। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি এখন আসেন, আমি বরং একটু বিশ্রাম নিই।